আজকে এটা আপনি ফার্স্ট ডেমো দিচ্ছেন, নার্ভাসনেস তো কাটাতে হবে, তা না হলে তো সব জিনিস গোলমেলে হয়ে যাচ্ছে। হোপফুলি সেটা আপনি নিজেই বুঝতে পেরেছেন। যে শুরু থেকে ঘাবড়ে যাওয়ার জন্য প্রশ্ন উত্তরগুলো একটু গড়বড় হয়ে গেছে। হ্যাঁ, ডেমোটা তো রেডি করেছেন, টপিক খুব সুন্দর, আপনি যেদিকে এগোচ্ছিলেন মানে এই জিনিসটা দিয়ে এবার এখান থেকে একটা ডেফিনেশন ক্রিয়েট করবেন, সেই জায়গাতে আসছিলেন। প্রসেস সুন্দর হয়েছে, চাইলে এটাকে আরও ভালোভাবে একটু উপস্থাপন কিন্তু করা যেতে পারে। চেষ্টা করব। আর প্লিজ এত সুন্দর ছবি দিয়ে যখন বোঝাচ্ছেন, এত বড় তো বোর্ডটা ফাঁকা পড়ে রয়েছে, এটা কিন্তু সুন্দরভাবে বাড়িতে ছড়াবো না, যেহেতু বোর্ডে প্র্যাকটিস করি তো একটু অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, শুরুতে বলতে গিয়ে একটা জায়গায় একটু মিস্টেক করলেন, সেটা হচ্ছে যে প্রথমে আপনি বলতে গিয়ে বলে ফেলেছেন যে শালক সংশ্লেষের অঙ্গাণু হচ্ছে গাছের পাতা। মেবি সেটা হয়তো আপনি আজকে ঘাবড়ে আছেন বলে বলে ফেলেছেন, বাট এই ধরনের ছোট মিস্টেকগুলো কিন্তু করা যাবে না। অঙ্গাণু আর অঙ্গর মধ্যে অনেক তফাৎ আছে। অঙ্গাণু কিন্তু ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট এগুলোকে বলছে, আর যখন আপনি পাতা বলছেন শালক সংশ্লেষের স্থান, যেটাকে বলা হয় পাতা গাছের রান্নাঘর বলা হয়, এগুলো একটু খেয়াল রাখুন। ঠিক একটু মিস্টেক করে ফেলেছে। আমি যারা সত্যি ওটাই বলার চেষ্টা করলাম, ওটা বলার সত্য তো ঠিক আছে, সবই সত্য। আমি যদি না বলি তাহলে সেটা কি কোনো ভুল হয়ে যাবে? আমি বলবো না। কম্পিটিশনে স্যার সব কিছু বলা যায় না স্যার। নিজের এই জায়গাগুলো উইক পয়েন্ট আপনার, এগুলো বলা মানে আপনার উইকনেস চলে আসবে। তারা তো ভেবেই নেবে আপনি আদার্স পরীক্ষার জন্য যখন রেডি হচ্ছেন এই চাকরিটার এতটা গুরুত্ব আপনার কাছে নাও থাকতে পারে, বোঝা গেছে? আপনি শুরুতেই এলিমিনেটেড হয়ে যাবেন। ঠিক তো? তো এগুলো মাথায় রাখুন স্যার, দিয়ে চলুন। আদারওয়াইজ ঠিক আছে। আর পড়ানোটা অনেক সময় পেলেন, কিন্তু পড়ানো আপনার এত টাইমের মধ্যে আপনি পুরো কমপ্লিট করতে পারছেন না। হ্যাঁ, নিজেকে গুছিয়ে নিতে হবে স্যার, এখনও অগোছালো আছে। গোছানো নয়, গোছানো। পরের দিন কিন্তু ভালো করতে হবে। হ্যাঁ, খুব ভালো। ফার্স্ট ইন্টারভিউ দিলে ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট ইন্টারভিউর জন্য খুব ভালো আছে, নো ডাউট, খুব ভালো আছে। ঠিক আছে। গুড আফটারনুন। ভেরি ভেরি গুড আফটারনুন স্যার। বসুন বসুন, বলুন আপনার সম্পর্কে। স্যার আমি সোহেল শাহ আনোয়ার হোসেন, আমি উত্তর দিনাজপুর জেলার ইটার ব্লকের ছোট্ট একটি গ্রাম ভাটুল থেকে এসেছি। আমি আমার গ্র্যাজুয়েশন 2020 সালে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অন্তর্গত গৌর মহাবিদ্যালয় থেকে কমপ্লিট করি, এবং আমি আমার টিচার ট্রেনিং ডিগ্রি আমিনপুর কলেজ অফ এডুকেশন থেকে 2020-22 সেশন কমপ্লিট করি। বর্তমানে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছি, এবং অবসর সময়ে ক্রিকেট খেলতে এবং দেখতে ভালো লাগে। ভেরি গুড। আপনার এখন কম্পিটিটিভ এক্সামসের জন্য তৈরি হচ্ছেন। হ্যাঁ। কম্পিটিটিভ এক্সামস কী স্যার? কম্পিটিটিভ এক্সাম মানে সাধারণত জব রিলেটেড এক্সামগুলো, যেগুলো অন্যদের সাথে কম্পিট করতে হয়। যেমন যেমন কী কী? যেমন পিএসসির সমস্ত পশ্চিমবঙ্গের অন্তর্গত পিএসসি এক্সাম দিয়েছেন স্যার আপনি? আমি স্যার রিসেন্টলি আমি পিএসসির ক্লার্কশিপ এক্সামটা দিয়েছি এবং ক্র্যাকও করেছি। ভেরি গুড। এবং এই গত কয়েকদিন আগে আমি WBPSC এক্সামটা দিয়ে এলাম। কেমন হয়েছে স্যার? নাম্বার তো ঠিকই এসেছে। কতটা ঠিক করেছেন স্যার? মোটামুটি 65% ঠিক করেছি। 65% ঠিক করেছেন। আচ্ছা, আপনি বলুন, WBPSCর যিনি এখন চেয়ারম্যান আছেন, নাম কি? স্যার এই মুহূর্তে মনে নাই। WBSI পরীক্ষা দিয়েছেন, তাই তো? হ্যাঁ। পুলিশের সবথেকে হাইয়েস্ট পোস্টটা কি স্যার? পুলিশের সবথেকে হাইয়েস্ট পোস্ট পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার? হ্যাঁ। ঠিক বলছেন আপনি। কমিশনার হয়? কমিশনার কি? কমিশনার সম্পর্কে কোনো নলেজ আছে আপনার? না স্যার। তাহলে কীভাবে বললেন যে কমিশনার সব থেকে হেড হয়? বর্তমানে ডিজিপি কে আছেন বলুন তো ওয়েস্ট বেঙ্গলে? বর্তমানে কে আছে তো মনে নেই, এর আগে মনোজ, টাইটেলটা ঠিক মনে নেই, উনি ছিলেন। বর্তমানে এটা আমার মনে নেই। আচ্ছা, বেশ। আচ্ছা, উনি তো এতগুলো পরীক্ষা দিয়েছেন, ধরুন আপনি SLST দিয়েছেন, ইন্টারভিউ দিলেন, আপনি পেয়ে গেলেন, তার সাথে আপনি আদার্স পরীক্ষাও দিয়েছেন, সেটাও পেয়ে গেলেন। আপনি আদার্স স্কুলে জয়েন করলেন, তার 1 মাসের মধ্যে জানতে পারলেন যে আপনি পুলিশের চাকরিতেও আপনার হয়ে গেছে, আপনি ওটাও পেয়ে গেছেন। পাওয়ার খুব বেশি ওটাতে,
পাওয়ার প্রেস্টিজের একটা ব্যাপার আছে, দেন আপনি তো এই চাকরি ছেড়ে দিয়ে ওখানে চলে যাবেন। না ম্যাম, আমার প্রথম প্রায়োরিটি টিচিংই, তার জন্য আমি গ্র্যাজুয়েশনের পর সব থেকে প্রথম টিচার ট্রেনিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু যখন দেখছি যে পরীক্ষা এরকম হচ্ছে না, তো তার জন্য আমি অন্যান্য সব কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হই। সাবজেক্ট কি বলবেন? আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। কয়েকটি কৃত্রিম হরমোনের নাম বলুন তো। কয়েকটি কৃত্রিম হরমোন হচ্ছে, একটা হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, একটা কৃত্রিম হরমোন, আর বিউটারিক অ্যাসিটিক অ্যাসিড BA, এটা একটা কৃত্রিম হরমোন। পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলে? পর্তুগিজ নামে এর মধ্যে মনে পড়ছে না। হিপ্পোক্যাম্পাস কোন পর্বের অন্তর্গত? উৎসেচক কি জিনিস? উৎসেচক উৎসেচক হচ্ছে একটা আমাদের শরীরের একটা খড়িত এরকম একটা পদার্থ, যেটা যে কোনো বিক্রিয়াকে বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক। আচ্ছা, কিটোন বডি হ্যাঁ, কি? কিটোন বডি হলো আমাদের দেহের মধ্যে যে ফ্যাট আছে, ফ্যাটগুলো আমরা যখন কোনো কাজ করি তো সেটা বার্নিত হয়, এবং সেটা যদি বেশি পরিমাণে বার্নিত হয়ে যায় তাহলে এটা কিটোন বডিতে পরিণত আপনি কি হয়। ঠিক বলছেন স্যার? আমি তো এটাই জানি স্যার। না, আপনি জানলে তবে না, অ্যাকর্ডিং টু সায়েন্স বলতে হবে। আচ্ছা, দহন আর শ্বসন, হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দহন স্যার বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, দহন খুব তাড়াতাড়ি, আর শোষণে কম পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, শ্বসনের মানে কয় প্রকারের শ্বসন হতে পারে? শ্বসন সাধারণত দুই প্রকার, একটা সবাত শ্বসন এবং একটা অবাত শ্বসন। গ্লাইকোলাইসিস, হ্যাঁ, এটা কি? গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের একটা প্রথম পর্যায়, যেখানে গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এখানে এনার্জি তৈরি হয় না? এখানে এনার্জি তৈরি হয় না। এনার্জি তৈরি হয় না? তাহলে এনার্জি কোথায় তৈরি হয়? এনার্জি সব থেকে শেষে এনার্জি তৈরি হয় ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে। কত হয় এনার্জি তৈরি? সাধারণত মানুষের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে যে শ্বসনটা হয় 686 কিলো ক্যালোরি। মানুষের জন্য বলুন। সবার মানুষের জন্য, মানুষের জন্য মানে এনার্জি কোথায় মানে স্টোর হয়? এনার্জি আমাদের কোষের মধ্যে স্টোর হয়। কোষের কোন জায়গাটায়? কোষের কোন কোষ সাধারণত? কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি স্টোর হয়। আচ্ছা, আজকাল তো মাশরুম খুব জনপ্রিয়, মাশরুমের চাষও খুব জনপ্রিয় হয়েছে। মাশরুমে কোন ভিটামিনের প্রাচুর্য দেখতে পাওয়া যায়? অনাক্রমতা কি জিনিস? কি স্যার? অনাক্রমতা অনাক্রমতা হচ্ছে আমাদের দেহের রোগ জীবাণুর আক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহের নিজে উৎপন্ন একটা প্রতিরোধী, সেটাকে অনাক্রমতা বলা হয়। বেশ স্যার, কী পড়াবেন আজ আমাদের? স্যার আমি আজকে সালোক সংশ্লেষ সম্পর্কে বলবো। সালোক সংশ্লেষ করবো, এটা হয়ে গেলে আমরা পুরোটা আবার নতুন করে রিভাইজ করব। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের যেটা বিষয় হচ্ছে, আমরা মানুষ সম্পর্কে পড়েছি, আজকে আমরা চলে যাব গাছ সম্পর্কে। গাছের একটা খুব সুন্দর জিনিস সম্পর্কে পড়বো, মানে জাদুকর জিনিস যেটাকে আমরা বলা হয়। গাছ খাবার তৈরি করে, কিন্তু তো করে তো খাবার তৈরি, আমরা কিন্তু সেটা পারি না খাবার তৈরি করতে, গাছ সেটা করতে পারে। তো গাছের খাবার তৈরির পদ্ধতি সম্পর্কে পড়বো, আর এই খাবার তৈরির পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ। তো পুরো প্রক্রিয়াটা সালোক সংশ্লেষের কী এবং কেমনভাবে হচ্ছে সেটাই আমরা আজকে বিশ্লেষণ করবো। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে সালোক সংশ্লেষ। তো প্রথমে আমরা সালোক সংশ্লেষের সংজ্ঞাটাতে আসি, সালোক সংশ্লেষ জিনিসটা কি। সালোক সংশ্লেষ হচ্ছে এমন একটা জিনিস যাতে গাছেরা খাবার তৈরি করে। এবার কি কি ব্যবহার করে গাছেরা খাবার তৈরি করে? সালোক সংশ্লেষের উপাদানগুলি কি? গাছ তো এমনি এমনি খাবার তৈরি করতে পারবে না। তো গাছের খাবার তৈরির উপাদানগুলি কি কি? সাধারণত সালোক সংশ্লেষ হয় গাছের পাতায়। আমরা যদি এটাকে পাতা ধরি,
তো এইটা হচ্ছে সালোক সংশ্লেষের অঙ্গাণু, যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এবার আমরা সবথেকে প্রথমে উপাদানগুলো জানি যে সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি। সালোক সংশ্লেষের আমরা যদি ইংরেজি নামটা পড়ি, তো ইংরেজি নামটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস কথাটির মধ্যেই কিন্তু আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ফটো আর একটা সিনথেসিস। আর এই নামের মধ্যে এর যে প্রধান উপাদান সেটা কিন্তু লুকিয়ে আছে। ফটো কথার অর্থ হচ্ছে আলো, আর এই আলোটাই হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উপাদান। তাহলে আলো কথা থেকে বা একটু বলো তো, কি পারবে? গাছের আমরা যদি এটাকে সূর্য ধরি, তো এখান থেকে গাছের পাতার মধ্যে লাইট পড়ে, লাইট। তাছাড়া সালোক সংশ্লেষের জন্য দ্বিতীয় যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমাদের বাতাসের মধ্যে প্রচন্ড কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, কে পারবে বলতে? কেউ পারবেন? আমাদের বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এই বাতাস থেকে পাতা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর তাছাড়া তৃতীয় উপাদান হচ্ছে জল। যে জলটা আমরা সাধারণত দিয়ে থাকি, তোমরা জল দাও না গাছের মধ্যে সবাই? অবশ্যই যে গাছে বেশি জল দেওয়া হয় সেখানে ফলমূলও বেশি হয়। তো এখান থেকে আমাদের মাটি থেকে পাবে জল। তাছাড়া বৃষ্টি থেকেও মাটির মধ্যে জল আসে এবং গাছ শ্বসন করে। আর তাছাড়া গাছের পাতা যে সবুজ হয় তার জন্য একটা দায়ী একটা রঞ্জক আছে, সেই রঞ্জকটি হচ্ছে ক্লোরোফিল। এই রঞ্জকের জন্য গাছের পাতা সবুজ হয়। এটাও কিন্তু দরকার। দেখবা যে সবুজ গাছের পাতায় ফলমূল হয় কিন্তু। আর তাছাড়া আমরা আরো অন্যান্য কালারের গাছের পাতা দেখতে পাই, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এটা বিক্রিয়া করার পর আমাদের খাবার তৈরি হয়, যেটা অবশ্যই আম, জাম যে সমস্ত ফলগুলো হয় তার মধ্যে থাকে। আর এখান থেকেই তৈরি হয় আমাদের খাবার, আর সেই খাবারটি হচ্ছে গ্লুকোজ। আর তাছাড়া তৈরি হয় আমাদের এখান থেকে তৈরি হয় অক্সিজেন। যেটা আমরা শ্বাস যখন নিই, প্রশ্বাস নিই, তখন কিন্তু আমরা অক্সিজেনটা নিই। এটা কিন্তু গাছ থেকে যায়। তার জন্য গাছ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য একটা খুবই জরুরি জিনিস। আর তাছাড়া তৈরি হয় জল। এখানে একটা প্রশ্ন হতে পারে যে জল নিল আবার জল তৈরি হলো, এটা আবার কিভাবে? হ্যাঁ, গাছ জল নেয় এবং জল তৈরি করে। জলটা নেয় এমনি জল হিসাবে সে মূলের মাধ্যমে শোষণ করে জল, কিন্তু জলটা যখন তৈরি করে তখন বাষ্পাগারে তৈরি করে, গাছের বাষ্পাগারে। তার জন্য সাধারণত বলা হয় যে যত গাছ লাগাবে বৃষ্টি বেশি হবে। গাছ লাগালে বেশি বাষ্পাগারে জল তৈরি করবে এবং বৃষ্টিও বেশি হবে। তো এখান থেকে যদি আমরা সালোক সংশ্লেষের পুরো সংজ্ঞাটাকে পড়ি,